নমস্কার, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। আজকে আমি বাংলা বিষয়ের একটি সম্পূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে কিন্তু পেডাগোজিক্যাল প্রশ্ন রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু অনুচ্ছেদ, যেগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, সেখানে কিন্তু দুটো অনুচ্ছেদও সঙ্গে রয়েছে এবং সেগুলোর প্রশ্ন আলোচনা করব। এবং তার সঙ্গে বলছি, খুব সহজে তোমরা কি করে অনুচ্ছেদ অল্প সময়ের মধ্যে উত্তর করতে পারো সে সম্পর্কিত কিন্তু আমি আজকের এই ক্লাসে কিন্তু আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ক্লাসটি কিন্তু দেখতে থাকবে। তাহলে চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী। গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী। বর্তমানে গাঙের অর্থ যে কোনো নদী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? তাহলে দেখো, গাং শব্দের পূর্ব অর্থ কী ছিল? এই যে পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী। আর বর্তমানে গাঙের অর্থ কি? বর্তমানে গাঙের অর্থ হচ্ছে যে কোনো নদী। ঠিক আছে, বর্তমানে যে কোনো নদী, পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী। তার মানে এই যে শব্দের অর্থগত পরিবর্তন হয়েছে, এটিকে কি বলা হয়? শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর। তাহলে এটি হয়ে যাবে শব্দার্থের প্রসার। দেখো ভালো করে, গাং বলতে এখন গঙ্গা নদীকে বোঝায়। তার মানে গঙ্গা কি একটি নির্দিষ্ট নদী? গঙ্গা নদী বলতে গঙ্গাই। বর্তমানে গাং বলতে যে কোনো নদীকে বোঝাচ্ছে। যে কোনো নদী বলতে গঙ্গার পাশাপাশি তিস্তা, তোর্ষা, নর্মদা, যে কোনো নদী হতে পারে। তাহলে এই যে শব্দের অর্থের প্রসারিত হয়েছে, মানে অর্থটা কি হয়েছে? ব্যাপক হয়েছে। এই জন্য কি বলা হয়? শব্দার্থের প্রসার। এবার দেখো, তার সঙ্গে কিন্তু আমরা বাকি যে টার্মগুলো রয়েছে এগুলো একটু জেনে নেব। শব্দার্থের সংকোচ। শব্দার্থের সংকোচের ক্ষেত্রে কি হয়? দেখো, মানে পূর্বে যা অর্থ ছিল বর্তমানে সেই অর্থ হ্রাস পেয়েছে, সেটা হচ্ছে কি? শব্দার্থের সংকোচ। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। যেমন হচ্ছে অন্ন। দেখো, সরেও তন্তার নয় না, এই অন্ন মানে কি? অন্ন মানে হচ্ছে বর্তমানে এর অর্থ হচ্ছে ভাত। আর পূর্বে এই অন্ন অর্থ ছিল যে কোনো খাবার। তাহলে এটা ছিল পূর্বে, আর ভাতটা হয়েছে বর্তমানে অন্য অর্থটা। তাহলে দেখো, বর্তমানে যা অর্থ, পূর্বের অর্থ অনেকটা ব্যাপক ছিল, সেই তুলনায় এই অর্থটা কি হয়েছে? সংকুচিত হয়েছে বা হ্রাস পেয়েছে। তাই একে বলা হয় শব্দার্থের কি? সংকোচ। তারপর হচ্ছে শব্দার্থের কি? রূপান্তর। শব্দার্থের কি? রূপান্তর। দেখো, শব্দের রূপের কি হয়েছে? পার্থক্য লক্ষ্য করা গিয়েছে, মানে শব্দের অর্থ পুরোপুরি পাল্টে গেছে। দেখো, একটা উদাহরণ নিলে ভালো করে বোঝা যাবে ব্যাপারটা। যেমন হচ্ছে পাত্র। এই পাত্রের বর্তমান অর্থ হচ্ছে বর, এটা বর্তমান। পূর্বে এর অর্থ ছিল, এই পাত্র মানে যে কোনো আধার, মানে যে কোনো জিনিস রাখা যায়, ঠিক আছে, এরকম কোনো আধার। যে কোনো আধার মানে কি? এটা কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে। আর পাত্র মানে এখন বরকে বোঝাচ্ছে। এর মধ্যে কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে শব্দের রূপের পুরোপুরি পরিবর্তন হয়েছে, এটাকে বলা হয় শব্দার্থের রূপান্তর। বুঝতে পারলে? আচ্ছা, চলো তাহলে এই জিনিসগুলো যদি জেনে রাখি, তাহলে যে কোনো উত্তর কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। ভাষার ক্ষুদ্রতম একক কি? তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হবে ধ্বনি। ঠিক আছে, যেটা আমরা কি করি? উচ্চারিত করি। ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষাকে কি বলে? যে ধ্বনিতত্ত্ব, একে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলা হচ্ছে ফোনোলজি। ফোনোলজি, ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম কি? ফোনোলজি। চলো পরবর্তী প্রশ্ন। শিক্ষামূলক প্রদীপন। শিক্ষামূলক প্রদীপন বলতে এই যে টিএলএম, তাই না? টিএলএম এর ব্যবহার করি আমরা। এই শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হলো কি? বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করে, বিষয়বস্তুকে তুলে ধরে, বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহী করে, শিক্ষকের দক্ষতা প্রকাশ করে। তাহলে এই যে শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব অবশ্যই কি? বিমূর্ত ধারণাকে কিন্তু মূর্তভাবে উপস্থাপিত করে। দেখবে শ্রেণীকক্ষে কোনো বিষয়ে পড়ানোর ক্ষেত্রে আমি পরিবেশ সম্পর্কিত পড়াবো, তাহলে পরিবেশ সম্পর্কিত একটা চার্ট ব্যবহার করলাম। পরিবেশটাকে কিন্তু তারা কি চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছে, তাহলে তাদের অজানা বিষয়টাকে কিন্তু জেনে ফেলছে এই প্রদীপনের মাধ্যমে। বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্ন।
সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য কি? দেখো, সংশোধনমূলক শিক্ষণ মানে রিমিডিয়াল টিচিং। সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীর আচরণের উন্নতি করা, সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষা দেওয়া, শিক্ষার্থীদের মেধার উন্মেষণ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। আলাদাভাবে সাহায্য করা যদিও করা হয়ে থাকে, কিন্তু এটা প্রযোজ্য নয় পুরোপুরি। শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো হয়, হ্যাঁ, মানে শিক্ষার্থীরা কেউ যদি মনে করলাম কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেল বা উত্তীর্ণ হতে পারলো না, তাকে কি হয়, রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে আবার কি করা হয়, সেই জায়গাটাকে ভরাট করে তাকে আবার তার মানটাকে উন্নয়ন ঘটানোর জন্য কিন্তু করা হয়ে থাকে। তাহলে মেধার উন্মেষণ অবশ্যই হবে। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষা দেওয়া তা কিন্তু নয়। হ্যাঁ, শিক্ষার্থীরা আচরণের উন্নতি করা নয়। উত্তর হয়ে যাবে এই শিক্ষার্থীদের মেধার উন্মেষণ ঘটানো হচ্ছে সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন শব্দটি আগন্তুক শব্দ? তাহলে আগন্তুক শব্দ বলতে বোঝায়, শব্দ ভাণ্ডারে কিন্তু রয়েছে আগন্তুক শব্দ বলতে বিভিন্ন রাজ্য থেকে আসা যে শব্দগুলো আমরা ব্যবহার করি, মানে আমরা যদি বাংলা ভাষায় কথা বলি, তাই না, বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন শব্দ কিন্তু ব্যবহার হয়েছে। তার মধ্যে কিছু শব্দ আছে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য, ঠিক আছে, বা বাংলা ভূখণ্ড, তার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে বিভিন্ন শব্দ কিন্তু নেওয়া হয় বাংলা ভাষায়। এই যে বিভিন্ন রাজ্য থেকে যে শব্দগুলো নেওয়া হয় এবং তার পাশাপাশি বিদেশ থেকে বিভিন্ন বিদেশি শব্দও কিন্তু বাংলা ভাষায় ব্যবহৃত হয়। তাহলে বিদেশি শব্দ এবং বিভিন্ন রাজ্য থেকে আসা শব্দগুলোকেই বলা হয় কি, আগন্তুক শব্দ। তাহলে দেখো নিচের কোনটি আগন্তুক শব্দ? আদালত, কুনই, লাঠি, তামাক। উত্তর হয়ে যাবে আদালত। দেখো আদালত হচ্ছে একটি কি, বিদেশি শব্দ এবং আরবি শব্দ, এটা একটা, বোঝা গেল? তাই এটি হচ্ছে আগন্তুক শব্দ। তারপর চলো দেখো, তদ্ভব শব্দের উৎপত্তি কোথা থেকে? তাহলে তদ্ভব শব্দ বলতে কি শব্দকে বোঝায়? যে শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে, কিছুটা পরিবর্তিত হয়ে প্রাকৃতে এসেছে, প্রাকৃত থেকে আবার কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহার হয়েছে, সেই শব্দটাকেই কি বলা হয়? তদ্ভব শব্দ। যেমন একটা উদাহরণ নিলে ভালো করে বুঝতে পারবে, যেমন চন্দ্র। সংস্কৃতে চাঁদকে কি বলে? চন্দ্র। এই চন্দ্র থেকে আসে হচ্ছে চন্দ, তারপরে আবার চন্দ্র থেকে কি পরিবর্তিত হয়ে আসছে চাঁদ। এই চাঁদটাই হচ্ছে কি শব্দ? তদ্ভব শব্দ। বুঝা গেল? চন্দ্রটা কি? চন্দ্রটা হচ্ছে প্রাকৃত, আর চন্দ্রটা কি? এটা হলো সংস্কৃত। তাহলে এই তদ্ভব শব্দ কিন্তু এইভাবে পরিবর্তিত হয়, সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে পরে তদ্ভব বা বাংলা ভাষায় ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে তদ্ভব শব্দের উৎপত্তি কোথা থেকে? এইভাবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কি? খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি হলো অবশ্যই আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি কি হয়? উদাহরণ থেকে সূত্রে পৌঁছানো হয় বা সিদ্ধান্তে পৌঁছানো হয় আরোহী পদ্ধতির ক্ষেত্রে। তাই এটি হচ্ছে কিন্তু ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি। তার পরবর্তী প্রশ্ন, ভাষা দক্ষতার 4টি স্তর কি? তাহলে ভাষা দক্ষতার কিন্তু 4টি স্তর রয়েছে। এই 4টি স্তর কি? দেখো, শোনা, বলা, পড়া, লেখা। এই 4টি স্তর কিন্তু ধারাবাহিক বা পর্যায়ক্রমিকভাবে হয়ে থাকে। 1 শোনা, 2 বলা, 3 পড়া, 4 লেখা। তাই ভাষা দক্ষতার এই 4টি স্তর হলো শোনা, বলা, পড়া, লেখা। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, ভাষা দক্ষতার লেখা ও পড়ার মধ্য দিয়ে ভাষার যে রূপটি প্রকাশ পায় সেটি কি? তাহলে দেখো, ভাষা দক্ষতার মধ্যে লেখা এবং পড়া, এর মধ্যে দিয়ে কোন রূপটি প্রকাশিত হয়? দৃষ্টি নির্ভর রূপ, ধ্বনিময় রূপ, দৃষ্টি ও ধ্বনিময় রূপ, কোনোটিই নয়। তাহলে লেখাতে এই যে দেখো, এই যে প্রশ্নটা লেখা আছে যে এই যে ভাষা দক্ষতা লেখা ও পড়ার মধ্য দিয়ে, এটা লিখিত তথ্য। তারপর এই যে আমি লিখিত তথ্যটাকে পড়ছি, তাই তো? তাহলে এর মাধ্যমে কি আমার কি লাগছে? আমার দৃষ্টিশক্তি আছে বলে আমি লিখিত তথ্যটাকে দেখতে পাচ্ছি এবং পড়তে পাচ্ছি। তাহলে এটি কোনটি উত্তর হয়ে যাবে? এই লেখা ও পড়ার মধ্য দিয়ে ভাষার দৃষ্টি নির্ভর রূপটি কিন্তু কি হয়?
প্রকাশিত হয়, এটি হয়ে যাবে কি সঠিক উত্তর। এক্ষেত্রে শোনার কোনো কিন্তু কাজ নেই, তাই কিন্তু ধ্বনিময় রূপটি কিন্তু হবে না। চলো পরবর্তী প্রশ্ন, সঠিক বানান কোনটি? এই যে বানান সাধারণত প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, দেখো কোন বানানটি সঠিক? উজ্জ্বল বানান। দীর্ঘ উ জয় জয় ব ল, ভুল। হ্রস্ব উ জয় জয় ব ল, হ্যাঁ এটি ঠিক। হ্রস্বই জয় ব ল এটিও ভুল। দীর্ঘ জয় বয় ল এটাও ভুল। এটি হয়ে যাবে সঠিক উত্তর। সঠিক বানান হচ্ছে উজ্জ্বল বানান এটি। ঠিক আছে, খুবই কনফিউজ তৈরি করে দেয় কিন্তু। তার পরবর্তী প্রশ্ন দেখো, ভাষার আয়ত্তীকরণ প্রক্রিয়া ভাষার নিয়মকানুনের উপর অধিক জোর দেয়, ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করে, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ককে গভীর করে তোলে, ভাষার গঠনগত দিকটিকে উন্নতি করে তোলে। তাহলে ভাষার আয়ত্তীকরণ, আয়ত্তীকরণ শিখনের পরবর্তী সময় কি আগে শিখন হয়, তারপরে কি হয় আমরা আয়ত্ত করি কোনো তথ্য, তারপরে মানে কি হয় আয়ত্তীকরণ হয়। যে শিখন থেকে যে আয়ত্তীকরণ হলো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব কিন্তু প্রদান করে থাকে। হ্যাঁ, আয়ত্তীকরণের ক্ষেত্রে ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর কিন্তু গুরুত্ব প্রদান করে থাকে অধিকভাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সব ছাত্ররা আজ স্কুলে এসেছে, এটি একটি বাক্য। এই বাক্যটিতে কী ধরনের ভুল হয়েছে? দেখো, সন্ধিঘটিত ভুল, পদান্তর ঘটিত ভুল, বাক্যের গঠনগত ভুল, ভাষারিত ঘটিত ভুল। দেখো, সব ছাত্ররা আজ স্কুলে এসেছে, এই বাক্যটাকে আমরা এমনভাবে বলতে পারি না, ছাত্ররা আজ স্কুলে এসেছে, এটা বললেই তো হতো। ছাত্ররা বলতেই তো বহুবচন, না বহুবচন বোঝাচ্ছে তো, তাহলে সব কথাটাকে আবার বলে দরকার কি? সব বলতেও তো সমস্তকে বোঝাচ্ছে, এটাও তো বহুবচন, তাহলে একই রূপ দুবার ব্যবহার করার কোনো মানে নেই। তার মানে সবই ঠিক আছে, উদ্দেশ্য বিধেয় সমস্ত কিছুই ঠিক আছে, তাহলে বাক্যের এখানে গঠনগত কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে এটি কী ধরনের ভুল? বাক্যের গঠনগত ভুল। এই ধরনের প্রশ্নই কিন্তু 2000 যে 14 টেট, হ্যাঁ সেখানে কিন্তু এই প্রশ্নটি কিন্তু এসেছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। চলো পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক উচ্চারণের ফলে কোনো কোনো শব্দে একটি বর্ণ অন্য বর্ণে রূপান্তরিত হয়। যেমন এই যে ক্ষেত্রে উদাহরণ দিয়ে দিয়েছে, শরীর থেকে শরীর, এই ধরনের রীতিটাকে কি বলা হয়? দেখো, সমীভবন, স্বরসঙ্গতি, বিষমীভবন, ধ্বনি বিপর্যয়। দেখো রূপান্তরটা আগে ভালো করে খেয়াল করব, কিসের রূপান্তর হয়েছে? দেখো, তালব্যস্য বয়সিনর দীর্ঘী, তালব্যস্য বয়সিনর দীর্ঘী বয়সিনর, শরীর থেকে কি হয়েছে? শরীর, অর্থাৎ রূপান্তরটা কোথায় হয়েছে? যে রটা ল হয়েছে, তাহলে রটাও ব্যঞ্জন ধ্বনি, লটাও ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কি হয়েছে? রূপান্তর হয়েছে। তাহলে ব্যঞ্জন ধ্বনি রূপান্তর হলে তাকে কি বলে? বিষমী ভবন বলে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বিষমী ভবন। তার সঙ্গে দেখো এই যে বাকিগুলো বিষয়গুলো কিন্তু আমরা জেনে নিব। সমীভবন, সমীভবনের ক্ষেত্রে কি হয়? সমীভবনের ক্ষেত্রে কিন্তু যেমন একটা উদাহরণ দিই, যেমন জন্ম থেকে জন্ম, মানে কি হয় এক্ষেত্রে পূর্ববর্তী স্বরের বা পরবর্তী স্বরে কোথাও যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জনের যদি দুরকম বর্ণ ব্যবহৃত হয়, উচ্চারণের সুবিধার জন্য কি হয়? পূর্বের স্বরের প্রভাবে কি হচ্ছে? এই যুক্ত ব্যঞ্জনের ধ্বনি দুটো একই ধ্বনিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, যেমন জন্ম থেকে জন্ম, এই যে দেখো ময় ম হয়েছে, তাহলে এটা কি? এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটি হবে সমীভবন। তাহলে যুক্ত ব্যঞ্জন থাকলে পূর্বের ধ্বনির প্রভাবে একই ধ্বনিতে রূপান্তরিত হলে তাকে কি বলা হয়? সমীভবন। তারপরে দেখো স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি হচ্ছে কি হয়? স্বরধ্বনির রূপান্তর হয়। যেমন একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে, দেশি থেকে দিশি, এই যে দেশি অর্থাৎ এ ছিল এখানে, সি রয়েছে, এই এটাই হয়ে গেছে রস্যই। এই যে স্বরধ্বনি রূপান্তর হলো এবং উচ্চারণের সুবিধা করে দিল, এটাকে ধ্বনি পরিবর্তন অনুযায়ী কী বলা হয়? ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুযায়ী বলা হয় স্বরসঙ্গতি। আরেকটা আছে যেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে কি হয়? ধ্বনির পুরোপুরি পাল্টে যায় বা নতুন কোনো ধ্বনি আসে পূর্বের ধ্বনির জায়গায়। ঠিক আছে, যেমন এই যে পি সাজ থেকে পি চাষ,
এই দেখো, এই তালব্য শ আকার চ ছিল না, চ আকার তালব্য শ হয়ে গেছে, কি পুরোপুরি পাল্টে গিয়েছে না? এটাকে বলা হয় ধ্বনির কি বিপর্যয়। বুঝতে পারলে? এই যে বিষয় ভবনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বাকি বিষয়গুলো কিন্তু জেনে রাখলাম, যাতে করে আমাদের যে কোনো এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু উত্তর করতে পারবো খুব সহজে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, একটি সন্ধি। প্রাতঃভ্রমণ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? প্রাতর যোগ ভ্রমণ, প্রাত যোগ ভ্রমণ, প্রতি যোগ ভ্রমণ, প্রাতঃ যোগ ভ্রমণ, এইটি হয়ে যাবে কি সঠিক উত্তর। এই যে বিসর্গ সন্ধি, এটা বিসর্গ সন্ধির কিন্তু উদাহরণ, এই যে বিসর্গ রয়েছে। তাহলে প্রাতঃ যোগ ভ্রমণ সমান সমান প্রাতঃভ্রমণ। এবার দেখো অনুচ্ছেদ, ঠিক আছে? অনুচ্ছেদ কিন্তু পরীক্ষায় দেবেই এবং খুব সহজে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা নাম্বার তুলতে পারবো, কিন্তু মোটামুটি 10 থেকে 12 বা 15 এরকম একটা মার্কস কিন্তু ক্যারি করতে পারবো খুব সহজে। তাই খুব ভালো করে লক্ষ্য করো। দেখো আমরা কি করব, পুরো অনুচ্ছেদটা কি পড়বো আগে? না, আমরা আগে কি করব, এই অনুচ্ছেদ করার ক্ষেত্রে খুব সহজে টাইমটাকে আমাকে কি করতে হবে, কনজাম করতে হবে। এর জন্য কি করব, আমি আগে প্রশ্নগুলোতে চলে যাব। এত বড় অনুচ্ছেদটি পড়লে অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে যাবে। আগে প্রশ্নগুলো পড়ে আমার মাথায় রাখার চেষ্টা করব মেমোরিতে, তারপর আমরা গদ্যাংশে যাব, সেখান থেকে উত্তর করব। দেখো এই গদ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, অপশনগুলো একটু খালি বুলিয়ে নিব। প্রভাত সূর্য, বাঁশের কেল্লা, ভম্বল সর্দার, ক্ষুদিরাম থেকে। এই গদ্যাংশে প্রভাত সূর্য বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ক্ষুদিরামকে, মাস্টারদার সূর্য সেনকে। মা ডাকে সুবি বলে, সুবি হলেন কে? সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মিন্নিসার আলী, সূর্য সেন। সুভাষচন্দ্রের বাবার নাম, এটা কিন্তু আমরা সবাই জানি, জানকীনাথ বসু, জানকী বসু, জগন্নাথ নন্দলাল বসু। এই গদ্যাংশের বেণীমাধব কে ছিলেন? সুভাষচন্দ্রের শিক্ষক, সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু, সুভাষচন্দ্রের অভিভাবক, সুভাষচন্দ্রের শুভাকাঙ্ক্ষী। শহীদ দিবস শব্দের অর্থ কী? শহীদের স্মরণ করার দিন, সময়, দেশপ্রেমিকের মৃত্যুদিন। তাই বলছে নিজ জাতি কথাটির অর্থ কী? নিচের তলার মানুষ, অবহেলিত মানুষ, কম পয়সা আছে, সমাজের নিম্নবর্গের মানুষ। এইবার চলে যাব অনুচ্ছেদটি। এবার অনুচ্ছেদটি কিন্তু একটু পড়ে নেব এক নিমিষে, তারপর আমরা উত্তর করব। দেখব এখানে অনুচ্ছেদ করতে গিয়ে মানে আমাদের পড়তে গিয়েই উত্তর হয়ে যাবে। দেখো সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। বাবা বিখ্যাত উকিল জানকীনাথ বসু। যে পেয়েছি এরকম একটা প্রশ্ন, দাগিয়ে নিলাম, পরে উত্তর করব। এই যে মা প্রভাবতী দেবী, এই যে মা ডাকেন সুবি বলে, কাকে? সুভাষচন্দ্রকে। সুবি মা বাবাকে ভালোবাসে, ভক্তি করে সুভাষ মিশনারি স্কুলে 7 বছর পরে রেভেনশন কলেজিয়েট স্কুলে ভর্তি হয় 7ম শ্রেণীতে। এই যে বেণীমাধব সুভাষের সঙ্গে কথা বলে বুঝলেন যে ও খুব মেধাবী ছিলেন। তাহলে বেণীমাধব ছিলেন সুভাষচন্দ্রের কিন্তু শিক্ষক। তাই ক্লাসের সেরা ছাত্র চারুকে সাবধান করে দিলেন, কিন্তু সুভাষের তো বাংলা বা সংস্কৃত ভালো জানে না, কি করে পারবে চারুর সঙ্গে? সুভাষ বলল, ও দুটি ভাষা লিখতে বেশি সময় লাগবে না। অন্য ছেলেদের মুখে অবিশ্বাসের ছাপ, জেদ করে খুব খেটে সেই বছরের পরীক্ষায় সুভাষ কী হলো? প্রথম হলো। চারুর হার হলো এই প্রথম, সে প্রথম হতে পারল না, আর সুভাষ সংস্কৃতে 100 নম্বর পেল। স্বামী বিবেকানন্দ বলেছে যে নিজ জাতি, নিজ জাতি নিয়ে একটি কিন্তু প্রশ্ন আছে। মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো সদর্প বলে আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। সুভাষ বুঝেছেন এই তো আমাদের দেশ, এই তো ভারতবর্ষ, সেই তরুণ বয়সেই গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবকের দল। কোথাও মহামারী কি দুর্ভিক্ষ লেগেছে, কোথায় বন্যায় দেশ ভেসে যাচ্ছে, সুভাষচন্দ্র তার স্বেচ্ছাসেবী দল নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে। ক্লান্তি নেই, থামা নেই, কাজ শুধু কাজ। মানুষকে ভালোবাসাই তো দেশকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করাই তো দেশের জন্য করা। এর চেয়ে বড় আর কি আছে? এই সুভাষচন্দ্র বসুই হলেন আমাদের সকলের প্রিয় দেশপ্রেমিক নেতা, সুভাষচন্দ্র বসু। তাহলে অনুচ্ছেদটি পড়া হয়ে গেল, এবার দেখো উত্তর করব। তাহলে এই গদ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে প্রভাত সূর্য বলে একটা গ্রন্থ আছে, সেখান থেকে কিন্তু এই গদ্যাংশটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এই গদ্যাংশে প্রভাত সূর্য বলা হয়েছে কাকে? তাহলে প্রভাতের সূর্যকে, অবশ্যই উত্তর হয়ে যাবে কি, কাকে নিয়ে লেখা? নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রভাত সূর্য বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। পরবর্তী এই দেখো, মা ডাকে সুবি বলে, সুবি হলেন কে? সুবি হলেন সুভাষচন্দ্র বসু। তবে দেখো সুভাষচন্দ্র বসুর বাবার নাম কি? জানকীনাথ বসু। তারপর এই গদ্যাংশের বেণীমাধব কে ছিলেন? সুভাষচন্দ্রের শিক্ষক। তারপর শহীদ দিবস শব্দের অর্থ কি? শহীদ দিবস মানে শহীদদের স্মরণ করার দিন। শহীদদের স্মরণ করার দিনটাকে কি বলে? শহীদ দিবস। তবে নিজ জাতি কথাটির অর্থ কি?
নিজ জাতি কথাটির অর্থ হচ্ছে সমাজের নিম্ন বর্গের মানুষ। বুঝতে পারলে? দেখো খুব সহজে কিন্তু এই অনুচ্ছেদটি পড়ে 7টি প্রশ্নের উত্তর করতে পারলাম। ঠিক আছে, এবং খুব ভালো করে পড়লে আমরা 7-7ই পেতে পারি। চলো এবার পরবর্তী আরেকটি অনুচ্ছেদ, এরকম 2টা অনুচ্ছেদ কিন্তু দিতে পারে। হ্যাঁ, দেখো পরবর্তী অনুচ্ছেদ অবশ্যই প্রশ্নগুলো আগে পড়বো, তারপর আমরা উত্তর করব। দেখো উপরের গল্পাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? দেনা পাওনা, কাবুলিওয়ালা, সুভাব, বঙ্গবাবুর বন্ধু। গল্পটির লেখককে? শরৎচন্দ্র, সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিমল ঘোষ, বিমল মিত্র। রহমতকে? কাবুলি মেওয়ালা, চোর গল্পের কথক। শুধু বলিয়ে নিলাম একবার করে। কন্যার কোন স্মরণচিহ্নের কথা এখানে বলা হয়েছে? কন্যার ছবি, হাতে খানিকটা ভূষো। রহমত ও মিনির বাবা আলাদা সত্তা নয়, এই উপলব্ধির কারণ কি? উভয়ের পিতা, উভয় মানুষ, উভয়ে মেয়েকে ভালোবাসে, এদের কোনোটি নয়। বিরোহী বলতে কিসের বিরহ বোঝানো হয়েছে? প্রেমে, পরিবার পরিজনের, কন্যার, পুত্রের। তবে বলছে স্পর্শ থেকে পরশ, সেখানে ব্যাকরণের কোন রীতি মানা হয়েছে? সম্ভ্রান্ত এর সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, এই হলো প্রশ্নগুলো। এইবার দেখো একটু পড়ে নেব অনুচ্ছেদটা, তাহলে আমরা দেখবে এই অনুচ্ছেদ পড়তে পড়তে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো, দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া, যে হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে, এরকম একটা প্রশ্ন আছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত, এই যে রহমতের উল্লেখ আছে, প্রতি বৎসর কলিকাতায় রাস্তার মেওয়া বেচিতে আসে, যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশুর হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। তখন সে একজন মাস কাবুলি মেওয়ালা, যে কাবুলি মেওয়ালা সম্পর্কিত একটি প্রশ্ন আছে কিন্তু, কাবুলি মেওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়, সম্ভ্রান্ত, এই যে সন্ধি বিচ্ছেদ আছে সম্ভ্রান্ত, তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও যে, আমিও সে, সেও পিতা, আমিও পিতা, এই সম্পর্কিত একটি প্রশ্ন আছে। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল। এটি কোথা থেকে নেওয়া? এই অনুচ্ছেদটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের অংশ থেকে কিন্তু এটি নেওয়া। ঠিক আছে, চলো এবার প্রশ্নগুলো দেখি। উপরের গল্পাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? যে কাবুলিওয়ালা গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে গল্পটির লেখককে? অবশ্যই কাবুলিওয়ালা গল্পের লেখক হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, রহমতকে? রহমতকে দেখো অপশন, কাবুলি মেওয়ালা, সম্ভ্রান্ত বংশীয় মুসলমান, চোর গল্পের কথক। তাহলে রহমত হয়ে যাবে কি কাবুলি মেওয়ালা। হ্যাঁ, এখানে রয়েছে যে কাবুলি মেওয়ালা, কাবুলি মেওয়ালা আর আমি একজন, তাহলে রহমত হচ্ছে এখানে কাবুলি মেওয়ালা। পরে দেখো, কন্যার কোন স্মরণ চিহ্নের কথা এখানে বলা হয়েছে? কন্যার ছবি, হাতে খানিকটা, এই যে হাতে খানিকটা ভুসো মাখিয়ে কাগজের উপর তার ছাপ, এটি হয়ে যাবে সঠিক উত্তর, আমরা দেখিয়েছি অনুচ্ছেদটিতে। তবে রহমত ও মিনির বাবা আলাদা সত্তা নয়, এই উপলব্ধির কারণ কি? উভয়ই কি তারা? উভয়ই পিতা, উভয়ই হচ্ছে তারা পিতা। রহমত ও মিনির বাবা আলাদা সত্তা নয়, উভয়ই পিতা। তারপরে এখানে এই যে বিরোহী বলতে কিসের বিরহ বোঝানো হয়েছে? বিরোহী, বিরহ, বিরহ বলতে কি? ঝামেলা, বিবাদ, তাই না? এই থেকেই বিরোহী, বিরোহী বলতে এখানে কন্যার বিরহের কথা বলেছে। এবং মিনির বাবা অর্থাৎ মিনির বিরহের কথা কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ কন্যার বিরহ। তার পরবর্তী প্রশ্ন, যে দেখো স্পর্শ থেকে, এটি কিন্তু একটা ব্যাকরণগত প্রশ্ন, স্পর্শ থেকে পরশ, এখানে ব্যাকরণের কোন নীতি মানা হয়েছে? দেখো তাহলে স্পর্শ, স্পর্শ, স্পর্শ থেকে কি হয়েছে? পরশ। বিচ্ছেদ করলে কি পাবো? দেখো দন্তস্ব যোগ প যোগ অ যোগ র, স্পর্শ, তালব্যস্য যোগ অ, আর পরশ প যোগ অ, র যোগ অ, তালব্যস্য যোগ অ। দেখো প প অ অ র র, তালব্যস্য তালব্যস্য অ। তাহলে দেখো এখান থেকে দন্তস্বটাকে বাদিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখো যে র আর স এর মাঝে একটা অ এসেছে, অর্থাৎ দুটো ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনির কি হয়েছে? আগম হয়েছে। এবং ধ্বনিবিজ্ঞানে সেটাকে কি বলা হয়? সেটিকে বলা হয় হচ্ছে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। এই যে মাঝখানে স্বরধ্বনির আগমন হয়েছে,
বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, এটির উদাহরণ। তারপরে দেখো যে সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত এর সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাবো? সম্ভ্রান্তের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে সম যোগ ভ্রান্ত, এটি হয়ে যাবে কি সঠিক উত্তর। বুঝতে পারলে? এই ছিল তোমাদের আজকে বাংলার উপর একটি সম্পূর্ণ কিন্তু প্র্যাকটিস সেট, যেখানে কিন্তু পরীক্ষায় যে ধরনের বা যে স্টাইলে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেরকমই কিন্তু আমি নিয়ে এসেছি প্রশ্ন, 15টি প্রশ্ন, এবং তার সঙ্গে কিন্তু 15 নম্বরের অনুচ্ছেদ থেকে প্রশ্ন। বুঝতে পারলে? এই ধরনের প্রশ্নই কিন্তু এই রকমই প্রায় পরীক্ষায় কিন্তু দিবে। তার সঙ্গে একটা কথা বলছি, আজকের এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে গিয়ে একটু ক্লিক করে নেবে, আর সেখানে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। বুঝতে পারলে? তো এই ছিল আজকের ক্লাস। প্রত্যেককে থ্যাংক ইউ।